আজকের ভিডিওটিতে ডমিন্যান্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেতে আমরা জানব যে এই ডমিন্যান্ট ডিস্টিংটিভ যে ফাংশন এটির সূত্রপাত কোথা থেকে। তো 1955 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন সমাজতত্ত্ববিদ যার নাম হচ্ছে হাওয়ার্ড নেলসন, ইনি এই শহরের যে কার্যকারিতা হয়, অর্থাৎ শহরেতে যে সমস্ত কাজকর্মগুলো করা হয়ে থাকে সেগুলোকে চিহ্নিত করে উনি এই পৌর এলাকার, বিশেষত এই শহরের একটি কার্যকারিতার উপরে ভিত্তি করে শ্রেণীবিভাগ করেন এবং সেক্ষেত্রে উনি এই ডমিন্যান্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশন বলে যেই ব্যাপারটিকে অনুসরণ করেন এবং তার এই যে সমস্ত যে কাজটি সেটি হচ্ছে এ সার্ভিস ক্লাসিফিকেশন অফ আমেরিকান সিটিজ শীর্ষক এই যে গবেষণাপত্র, সেই গবেষণাপত্রতে এটি উনি প্রকাশিত করেন। আর মূলত এই হাওয়ার্ড নেলসন উনি 1950 সালের আমেরিকা যুক্তরাষ্ট্রের যে জনগণনা সংক্রান্ত যে তথ্যটা, সেই তথ্যকে উনি ব্যবহার করেছিলেন এই মহানগর, শহরাঞ্চল ও 10,000-এরও বেশি জনসংখ্যাযুক্ত এই যে শহরগুলি, তার কাজকর্ম এবং শ্রমিকের যে তথ্য সেইটা সংগ্রহ করার জন্যে। তো আজকের ভিডিওটিতে আমরা এই হাওয়ার্ড নেলসনের যে ডমিন্যান্ট ডিস্টিংটিভ ফাংশনের যে বিষয়টি, যেটি উনি এই শহরের কার্যকারী তার উপরে ভিত্তি করে যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগের ক্ষেত্রে উনি অনুসরণ করেছিলেন সেটিকে আমরা জানব। তো নেলসন প্রথমেতে যেটি করেন সেটা হচ্ছে যে এই যে নেলসনের যে কার্যকারী শ্রেণীবিভাগ, তো উনি আমেরিকার যে সেন্সাস ডেটাটা উনি সংগ্রহ করেছিলেন সেই ডেটাটাকে বিশ্লেষণ করে উনি করলেন কি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে শহরগুলো আছে সেই শহরগুলোর মধ্যে এরকম 9টি কার্যকারিতা, অর্থাৎ 9টি কাজকে উনি চিহ্নিত করলেন, যেগুলো আমেরিকার সমস্ত শহরগুলোতে বা ওনার কাছে যে ডেটাটি ছিল সেই ডেটাতে এই 9টি কাজ প্রায় সমস্ত শহরে বা পৌর এলাকাতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ উনি একটি ফাংশনাল ক্লাসিফিকেশন করলেন এই শহরের কার্যকারিতার গুলোর, মানে যে যে কাজ এই শহরেতে, মানে কাজকর্মগুলো আধিপত্য বিস্তার করেছে বা যেগুলো বেশি পরিমাণেতে যে সমস্ত কাজকর্মগুলো শহরে দেখতে পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন কর্মে অংশগ্রহণের হার, অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা যে কাজগুলোতে অংশগ্রহণ করছে সেইটা। তো এখানেতে উনি মূলত 9টি কাজকে উনি চিহ্নিত করেছেন, অর্থাৎ এবং তার উপরে ভিত্তি করে শহরের যে ক্লাসিফিকেশন উনি করেছেন। তো দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে উৎপাদন ভিত্তিক শহর, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং টাউন, যেটাকে সংক্ষেপেতে এমএফ চিহ্ন দিয়ে ডিনোট করা হচ্ছে। তারপর খুচরো বাণিজ্য শহর বা রিটেল ট্রেড টাউন, যেটা আর দিয়ে বোঝানো হয়। পেশাদার পরিষেবা শহর বা প্রফেশনাল সার্ভিস টাউন, যেটা পিএফ দিয়ে ডিনোট করা হচ্ছে। তারপর পরিবহন ও যোগাযোগ শহর বা ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন টাউন, অর্থাৎ টি। আর ব্যক্তিগত পরিষেবা শহর বা পার্সোনাল সার্ভিস টাউন বা পিএস। তারপর জনপ্রশাসন শহর বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টাউন, যেটাকে পিবি দিয়ে ডিনোট করা হচ্ছে। তারপর পাইকারি বাণিজ্য শহর বা হোলসেল ট্রেড টাউন, যেটাকে ডব্লিউ দিয়ে ডিনোট করা হচ্ছে। তারপর অর্থ, বিমা এবং রিটেল এস্টেট শহর, অর্থাৎ ফাইন্যান্স, ইন্স্যুরেন্স অ্যান্ড রিটেল এস্টেট টাউন, এটা এফ দিয়ে ডিনোট করা হচ্ছে। এবং খনি খনন শহর বা মাইনিং টাউন, যেটা এমআই দিয়ে ডিনোট করা হচ্ছে। তো এই 9 রকমের কাজকর্মকে, মানে 9 রকমের কাজকর্মের উপরে ভিত্তি করে উনি 9 ধরনের শহরকে চিহ্নিত করেন, যেটাই হচ্ছে পরবর্তীতে যে উনি যে ডিস্টিংটিভ ফাংশন বা ডিস্টিংটিভ যে ব্যাপারটাকে উনি নির্ণয় করবেন, সেটা এই 9 রকম কাজের উপরে ভিত্তি করেই করা হবে। তো এটা আমরা প্রথমে দেখলাম যে এই নেলসনের যে শহরের কার্যকারী শ্রেণীবিভাগ। তো এবারে আসা যাক যেটি আমাদের মূল যে আলোচ্য যে বিষয়, সেটা হচ্ছে যে এই প্রধান ও স্বতন্ত্র কার্যকারিতার ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ ডমিন্যান্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশন। এটা বলতে ঠিক কী বোঝায়?
তো প্রথমে আসা যাক যে এটা যে প্রধান কার্যকারিতা বা ডমিন্যান্ট ফাংশন কাকে বলে। তো দেখো যে কোনো একটি শহরে সব থেকে বেশি কর্মী যে কর্মে নিযুক্ত থাকে সেই কর্মটি হলো ওই শহরের প্রধান কার্যকারিতা। অর্থাৎ একটা শহরেতে তো আর একটাই কাজ তো হয় না, বিভিন্ন রকমের কাজ হয়। এবার দেখা হয় যে সেই শহরেতে যে কাজগুলো মানে করা হয়, যেরকম দেখো যে নেলসন যে 9 রকমের কাজ চিহ্নিত করেছেন, দেখা যেতে পারে যে একটা শহরেতে সেই 9 রকম কাজই হয়, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়ে থাকে। এবারেতে এই তার মধ্যে থেকে প্রধান কার্যকারিতা বা ডমিন্যান্ট ফাংশনটা নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে যে ওই যে 9 রকমের যে কাজ আছে একটা শহরেতে, সেই 9 রকম কাজের মধ্যে কোন কাজটাতে সব থেকে বেশি কর্মী কাজ করে। তো সেটাই হবে ওই শহরের মানে প্রধান কার্যকারিতা বা ডমিন্যান্ট ফাংশন। এরপরেতে বাকি যে কাজগুলো থাকছে তার মধ্য থেকে আমাকে স্বতন্ত্র কার্যকারিতা বা ডিস্টিংটিভ ফাংশন যেটা, সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। এবং সেটা করার আগে আগে জানতে হবে যে স্বতন্ত্র কার্যকারিতা বলতে ঠিক কী বোঝায়। তো সেখানেতে যেটা বলা হয়েছে যে কোনো একটি শহরে প্রধান কর্মধারা ছাড়াও অন্যান্য যে সকল কর্মধারাগুলিতে বহু মানুষ নিযুক্ত থাকেন সেই কর্মধারাগুলিকে স্বতন্ত্র কার্যকারিতা বলে। অর্থাৎ একটা শহরেতে যে প্রধান কর্মধারা যেটা, অর্থাৎ যে কাজে সব থেকে বেশি কর্মী নিযুক্ত, সেটা ছাড়া আরও যে অন্যান্য যে কাজগুলো করা হয় সেই কাজেতে যে সমস্ত মানুষ নিযুক্ত থাকেন সেই কর্মধারাগুলোকে স্বতন্ত্র কার্যকারিতার মধ্যে ফেলা হয়। আর একটা বিষয় যেটা রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে বৈচিত্র্যময় কার্যকারিতা বা ডাইভার্সিফাইড ফাংশন। এক্ষেত্রে কি হয় না, কোনো শহরের সকল কর্মধারায় নিয়োজিত মানুষের অনুপাত সমান হলে সেই শহরের কর্মধারাকে বৈচিত্র্যময় কর্মধারা বলে। অর্থাৎ কিনা যে যে 9 রকমের যে কাজ যেটা নেলসন মেনশন করেছেন, বা একটা শহরেতে যে সমস্ত কাজকর্মগুলো হয় সেই সমস্ত কাজকর্মগুলোতে নিয়োজিত মানুষের অনুপাত যদি মোটামুটি সমান হয়, কোনোটা বেশি নয় কোনোটা কম নয়, সমান যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি না ডমিনেন্ট ফাংশন মানে নির্ণয় করতে পারবো, না ডিস্টিংটিভ ফাংশন নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে যে ব্যাপারটা, যে সিচুয়েশনটা হবে সেটাকে বলা হয় যে বৈচিত্র্যময় কার্যকারিতা, অর্থাৎ ডাইভার্সিফাইড ফাংশন। যে ক্ষেত্রে সমস্ত কাজগুলোর অনুপাত যখন সমান, মানে সব কাজেতেই সমান সংখ্যক, মোটামুটি সমান সংখ্যক মানুষ কাজ করছেন। তো এরকম সিচুয়েশন যদি হয় কোনো শহরের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে বৈচিত্র্যময় কার্যকারিতা বা ডাইভার্সিফাইড ফাংশন। আচ্ছা, এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে প্রধান ও স্বতন্ত্র কার্যকারিতা নির্ধারণের পদ্ধতি, অর্থাৎ মেথডোলজি অফ আইডেন্টিফাই ডমিন্যান্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশন। কিভাবে এই ডমিন্যান্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশনটাকে বার করা হয় বা এটাকে নির্ণয় করা হয়। তো প্রথমে বলি যে ডমিন্যান্ট যে ফাংশনটা, এই ডমিন্যান্ট ফাংশনটা আমরা বিনা কোনো ক্যালকুলেশন, মানে কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা এই ডমিন্যান্ট ফাংশনটাকে বার করতে পারি। অর্থাৎ আমরা যে কোনো শহরের যে কাজগুলো হয়, যদি আমি নেলসনের 9 রকম কাজকে যদি ধরি, যে আমি একটু আগের দিকে যাচ্ছি, তো দেখো এই যে নেলসন যে 9 রকমের যে কাজের কথা বলেছেন বা চিহ্নিত করেছেন, এর মধ্যে কোনো একটি শহরে এই 9 রকম কাজই ধরো হচ্ছে। এবারেতে এর মধ্যে থেকে যে কাজটাতে সব থেকে বেশি কর্মী এই যে কাজের সঙ্গে যুক্ত, সেটাই হচ্ছে প্রধান কার্যকারিতা বা ডমিন্যান্ট ফাংশন। তো সেটার জন্য কোনো ক্যালকুলেশন লাগে না, যে আমার কাছে যে পার্সেন্টেজটা আমি ক্যালকুলেট করব কর্মীদের, মানে একটা শহরের যে টোটাল যে কর্মরত মানুষ, সেই টোটাল মানুষজন যে যে কাজগুলোতে অংশগ্রহণ করছেন তার পার্সেন্টেজ যখন আমি বার করব, সেই পার্সেন্টেজের ওপরেতে মানে ইন্ডিভিজুয়াল কাজগুলোর যে পার্সেন্টেজ যখন আমি বার করব, সেই পার্সেন্টেজের থেকেই আমি খুব সহজেই এই প্রধান যে কার্যকারিতা সেটা বার করতে পারবো। যে কাজটাতে পার্সেন্টেজ বেশি হবে, বেশি কর্মী নিয়োগ থাকবে, সেটাই হচ্ছে ডমিনেন্ট ফাংশন। তো সেই জন্য ডমিনেন্ট ফাংশানে বার করার জন্যে
আমাদের আলাদা করে কোনো ক্যালকুলেশন করতে লাগে না। সিম্পলি আমরা ডেটা দেখেই বলে দিতে পারবো যে কোন কাজেতে, যে কাজেতে বেশি শ্রমিক নিয়োগ রয়েছে সেটাই ডমিনেন্ট কাজ হবে। কিন্তু ডিস্টিংটিভ ফাংশন নিয়োগ করা মানে নির্ণয় করার জন্য আমাদের একটি কতগুলি স্টেপ বাই স্টেপ একটি দীর্ঘমেয়াদী মানে ক্যালকুলেশন করে বার করতে হয়। তো সেটাই আমরা এবার দেখব যে কিভাবে এই ডিস্টিংটিভ ফাংশনটাকে বার করা হয়। তো প্রথমে যেটা করতে হবে যে নির্বাচিত শহরের 9টি ক্ষেত্রে নিযুক্ত কর্মীর সংখ্যা তথ্য সংগ্রহ করে প্রতিটি শহরে নিযুক্ত কর্মী সংখ্যার শতাংশ নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমে আমাকে ডেটাটা সংগ্রহ করতে হবে। সেই ডেটা সংগ্রহ করার পর প্রত্যেকটা কাজেতে যে 9 রকম কাজ নেলসন মেনশন করেছেন, সেই 9 রকম কাজে নিযুক্ত প্রত্যেকটা কর্মীর যে শতাংশ, যে কত শতাংশ কোন কোন কাজের সঙ্গে যুক্ত, সেই শতাংশটাকে আমাকে বার করতে হবে। মানে প্রত্যেকটা শহরের, আমার কাছে একটা কোনো দেশে যে কটা শহরের তথ্য আমার কাছে থাকবে, সেই প্রত্যেকটা শহরের বিভিন্ন কাজের সঙ্গে নিযুক্ত যে কর্মী সংখ্যা তার শতাংশ নির্ণয় করতে হবে ফার্স্টেতে। ডেটাটা হাতে পাওয়ার পরেতে পার্সেন্টেজটাকে আমাকে নির্ণয় করতে হবে। আর এই পার্সেন্টেজটা দেখেই কিন্তু আমি ডমিনেন্ট ভ্যালুটা, ডমিনেন্ট ফাংশনটাকে বার করে দিতে পারবো। কারণ যে কাজেতে কর্মী সংখ্যার পার্সেন্টেজ বেশি হবে সেটাই ডমিনেন্ট। এবার এতে পার্সেন্টেজ নির্ণয় করার পরেতে আমাকে যেটা করতে হবে যে প্রতিটি একক কর্মে নিয়োজিত কর্মীর শতাংশের গড় ও প্রমাণ বিচ্যুতি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে হবে। অর্থাৎ পার্সেন্টেজ হয়ে গেল। এবারেতে যে 9 রকম যে কাজ আছে, সেই 9 রকম কাজেতে নিয়োজিত যে কর্মী, সেই কর্মীর শতাংশ মিন বার করতে হবে, মানে গড় অ্যাভারেজ ভ্যালু বার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হবে। ঠিক আছে, তারপরেতে যেটা করতে হবে যে গড় ও প্রমাণ বিচ্যুতির মান অনুসারে শ্রেণী নির্ধারণ ছক বা একটা গ্রেড টেবিল তৈরি করে শ্রেণী অনুসারে প্রতিটি কর্মধারার গড় ও প্রমাণ বিচ্যুতির মান বসিয়ে কর্মধারার জন্য শ্রেণী নির্বাচন করতে হবে। তো এটা কিভাবে করা হয় আমি দেখিয়ে দিচ্ছি, টেবিল তৈরি করেই সম্পূর্ণভাবেই পরপর স্টেপ বাই স্টেপ মেথডগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয় এটা। তারপরেতে দেখো 4 নাম্বার যেটা হচ্ছে যে এক্ষেত্রে প্রতিটি কর্মধারার অন্তর্গত শ্রেণীগুলির মধ্যে প্রতিটি শহরের ওই নির্দিষ্ট কর্মধারার কর্মী সংখ্যার শতাংশ কোন শ্রেণীতে রয়েছে তা নির্ধারণ করে স্বতন্ত্র কার্যকারিতা বা ডিস্টিংটিভ ফাংশন নির্ধারণ করতে হবে। তো মোটামুটি এই 4টে স্টেপ রয়েছে, 4 বা 5টা স্টেপের মধ্যে এই কাজটা করা হয়। আর একটা বিষয় আমি এখানেতে বলে রাখবো যে সম্পূর্ণ এই ডমিনেন্ট এবং ডিস্টিংটিভ ফাংশন ক্যালকুলেট করে বার করার পরেতে এটার একটা গ্রাফিক্যালি দেখাতে হয়, মানচিত্রের মাধ্যমেতে দেখানো হয়। তো সেক্ষেত্রে পাই ডায়াগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। তো সেটা আলাদা একটা ক্যালকুলেশন, সেটা ডমিনেন্ট বা ডিস্টিংটিভ ফাংশনের মধ্যে পড়ছে না, সেটা আলাদা সম্পূর্ণ ক্যালকুলেশন করে তার একটা গ্রাফিক্যালি সেটা রিপ্রেজেন্ট করে দেখানো হয়। সেটা হলে আরও এর স্টেপগুলো আরেকটু বাড়তে থাকবে। তো আমরা এখানেতে আজকের শুধুমাত্র এই ডিস্টিংটিভ ফাংশনটাকে কিভাবে বার করতে হয় জাস্ট এইটাকেই আজকের আমরা শিখব। এবার দেখো আমার কাছে একটা ডেটা টেবিল আছে, এই যে এইটা। এবার এই টেবিলটাকে খুব ভালো করে বুঝতে হবে, তা না হলে ডমিনেন্ট এবং ডিস্টিংটিভ ফাংশন বার করতে পারবে না। দেখো এখানেতে প্রথমে বলছে যে প্রপোর্শন মানে পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ ইন দ্য সিটিজ অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানেতে যে টেবিলটা তোমরা দেখছো এটা কিন্তু পার্সেন্টেজ ভ্যালুতে বার করা রয়েছে। এর আগে যে র ডেটার যে টেবিলটা, সেই টেবিলটা থেকে কিন্তু এটার পার্সেন্টেজটাকে ক্যালকুলেট করে বার করা হয়েছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে টোটাল ধরো এই নিউ দিল্লিকে যদি আমরা ধরি, আমাদের যে ইন্ডিয়ান সিটিজের উপরে ভিত্তি করে এটা করা হয়েছে। তো নিউ দিল্লি টোটাল যে ওয়ার্কার্স আছে, 9টা যে সেক্টর রয়েছে, এই 9টা সেক্টরে টোটাল যে ওয়ার্কার্স রয়েছে, এই টোটাল ওয়ার্কার্সের উপরেতে ভিত্তি করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেক্টরের কর্মীর পার্সেন্টেজকে বার করতে হবে। তো খুব সোজাই এটা পার্সেন্টেজ বার করা, কিন্তু এই ডেটা টেবিলটাতে কিন্তু সম্পূর্ণ পার্সেন্টেজটা কিন্তু ক্যালকুলেট করে বার করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার এই টেবিলটাতে দেখো যেটা আমরা স্টেপেতে দেখলাম যে আমাদের পার্সেন্টেজটা ক্যালকুলেট করা হয়ে গেছে। প্রত্যেকটা সিটিজ এখানেতে লেখা রয়েছে, এই যে সিটিজগুলো নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ। তো এখানেতে রয়েছে এবং এই যে 9টা
যে কাজ যেটা নেলসন আইডেন্টিফাই করেছিলেন, এবং এখানেতে শুধু শর্ট ফর্মগুলো দেওয়া রয়েছে, এর ফুল ফর্মটা তোমরা আগে দেখে নিও যে লিস্টটা দেওয়া রয়েছে সেইটাতে। তো প্রত্যেকটা মানে যে কাজ রয়েছে সেই কাজেতে কত পার্সেন্ট করে কর্মী রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। তো আমি একটা উদাহরণ একটু ডেসক্রাইব করে দিচ্ছি উদাহরণ দিয়ে। যেমন ধরো নিউ দিল্লিতে 20% ওয়ার্কার্স হচ্ছে এই এমএফ বা ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত, তারপরে 25% এই আর কাজের সঙ্গে, 24% পিএফ, 10% টি, আর 5% পিএস এর সঙ্গে। অর্থাৎ এরকমভাবে পরপর এইটা পার্সেন্টেজে রয়েছে। আর এই এমআই যেটা দিয়ে মাইনিং বোঝায়, যেহেতু নিউ দিল্লিতে কোনো মাইনিং ওয়ার্কার্স নেই সেই জন্য এটা 0। আর বা আমাদের কাছে যে ডেটাটা রয়েছে এই ডেটাটাতে সবগুলোতেই মাইনিং ওয়ার্কার্সের 0 রয়েছে, কারণ এখানেতে কোনো মাইনিং হচ্ছে না সেই জন্যে। এবার এইটা টোটাল করলে দেখো এটা 100 রয়েছে, এই 100টা কিন্তু 100%, ঠিক আছে। তো দিল্লির টোটাল ওয়ার্কার্সের 100% এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়ালি কোন সেক্টরগুলোতে কত পার্সেন্ট করে ওয়ার্কার্স কাজ করছে সেইটা, এই পুরোটাই 100 মানে পুরোটাই কিন্তু পার্সেন্টেজ ভ্যালুতে রয়েছে। এইবারেতে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়াল যে সেক্টরগুলো রয়েছে, এই প্রত্যেকটা সেক্টর, যেটা আমি ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা রয়েছে, এই ম্যানুফ্যাকচারিং সেক্টরেতে মানে প্রত্যেকটা সিটির এই ম্যানুফ্যাকচারিং সেক্টরেতে যতজন কর্মী কাজ করছে তার গড় বার করতে হবে, মানে মিন ভ্যালু বার করতে হবে। তো এখানেতে এটা বার করতে হয় কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে এখানেতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যে আমি বার করছি, এটা এই যে প্রত্যেকটা যে সেক্টর রয়েছে মানে ফাংশনাল যে মানে শহরের যে কর্মধারার যে পার্টগুলো যেগুলো রয়েছে, যে কাজগুলো শহরে করা হচ্ছে সেই অনুযায়ী হবে। এবং এক্ষেত্রে এইরকমভাবে পরপর করে তলাতে এটা লিখে দিতে হবে। এবার কিভাবে মিনটা বা এসডিটা ক্যালকুলেট করবে সেটা এবারে দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথমে আসি মিন মানে সিম্পল অ্যারিথমেটিক মিন বার করতে হবে, এবং অ্যারিথমেটিক মিন বার করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে সামেশন অফ এক্স আর ডিভাইডেড বাই এন। তো এক্স হচ্ছে ভ্যারিয়েবলস, এই ভ্যারিয়েবলসের জায়গায় আমরা এখানে পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স ইন এমএফ মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোতে যে ওয়ার্কার্সটা রয়েছে সেটা, মানে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, তোমরা এটার উপরে বেস করে বাকিগুলো ক্যালকুলেট করে নিতে পারবে। এবারে দেখো নাম্বার অফ অবজারভেশন, তো এই অবজারভেশন যেটা এন দিয়ে ডিনোট করা হচ্ছে, এখানেতে টোটাল নাম্বার অফ সিটিস, তো আমাদের টোটাল নাম্বার অফ সিটিস হচ্ছে 7। তো এবার দেখো এখানেতে কীভাবে করা হবে। তো এখানেতে দেখো 9টা সিটিস আমাদের কাছে রয়েছে। আর 9টা সিটিসের এমএফ মানে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স হচ্ছে এই পার্সেন্টেজে রয়েছে। এটাকে প্রথমে আমি টোটাল করব, সাম বার করব। তো সামেশান করলে আমার এটা হচ্ছে 132 এসছে। এবারে 132 মানে যেটা এই ভ্যারিয়েবলসের ঘরেতে যেটা পার্সেন্টেজ অফ ওয়ার্কার সেটা লিখলাম, তাকে 7 দিয়ে ডিভাইড করতে হবে। কেন? কারণ আমার কাছে টোটাল নাম্বার অফ সিটিস রয়েছে 7। তো 7টা মানে 7 সিটিসের এই ডেটাটা রয়েছে, তো সেই জন্য 7। তো এটা করে আমার যেটা মিন বার হলো সেটা হচ্ছে 18.86। তো এটাই আমার মিন, তো যেটা আমাকে এই টেবিলেতে লিখে দিতে হবে। তো এই সেম একই রকম মেথডেতে আমাকে পরপর ইন্ডিভিজুয়াল যে সেক্টরসগুলো রয়েছে সেই সেক্টরসগুলোর এই মিন বার করতে হবে। এবারে আসি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বার করার ব্যাপারটাতে। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা হচ্ছে এইটা, আমরা এখান থেকে যে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হচ্ছে মিনকে ডিনোট করে, এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন আর পুরোটার রুট ওভার। তো এখানেতে এক্স বার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেখানেতে আমার এই এমএফ যেটা ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্সের অল সিটিজের ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্সের অ্যাভারেজ বা মিন ভ্যালুটা বসবে। আর এক্স হচ্ছে ভ্যারিয়েবলস যেখানে পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স বসবে, আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। এবার এতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেট করতে গেলে আমাদের একটা এরকম ছোটো টেবিল বানিয়ে নিতে হবে, এবং বুঝতেই পারছো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেট করার জন্য 9টা যে সেক্টর রয়েছে সেই 9টা সেক্টরের জন্য এরকম 9টা টেবিল বানাতে হবে। কিংবা সাইন্টিফিক ক্যালকুলেটারেতেও আমরা খুব সহজেই এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করে নিতে পারি, সেক্ষেত্রে আমার টেবিল আলাদা আলাদা করে করার প্রয়োজন নেই। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে টেবিলটা সেটা হচ্ছে এরকমই হবে, এখানে সিটিস থাকবে, তার রেসপেক্টে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিংয়ের ওয়ার্কার্স, আর
তারপরে তার মিনটা তো আমরা আগেই ক্যালকুলেট করে নিয়েছি। তারপরের যে কলামটা থাকবে সেখানে এক্স মাইনাস মিন, এখানে এক্স যে বারটা আছে সেটা পুরোপুরি পড়েনি এই জায়গাটাতে। তো এটা এক্স মানে হচ্ছে এই ভ্যারিয়েবলসগুলো, অর্থাৎ এইখানেতে এই যে এমএফ যেটা রয়েছে এই এমএফগুলো হচ্ছে মানে ম্যানুফ্যাকচারিং যে ওয়ার্কার্স যেটা রয়েছে এইটাই হচ্ছে ভ্যারিয়েবলস, ঠিক আছে। এইটা হচ্ছে এক্স ভ্যালুর ভ্যারিয়েবলস। আর এই মিনটা তো ফিক্সড রয়েছে, তো এই মিন। আর এবারেতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এক্স, অর্থাৎ এই 20 মাইনাস 18.86 এটাকে দিয়ে মাইনাস করতে হবে, এবং করলে যেরকমভাবে আসবে, যদি প্লাসে ভ্যালু দেয় প্লাসেই দিতে হবে, যদি মাইনাসে ভ্যালু আসে তাহলে মাইনাসেই লিখতে হবে, যেমন আসে তেমনই লিখতে হবে। এবার মনে রাখবে যে এখানেতে এক্স মাইনাস এক্স বার, আর এক্স হচ্ছে এই এমএফ, অর্থাৎ এই যে ভ্যারিয়েবলসটা এটাকে আমরা এক্স ধরছি, ঠিক আছে। তো এইখান থেকে এবার এটা করা হয়ে গেল। এবার এই ভ্যালুগুলোর হোল স্কোয়ার করতে হবে। তো হোল স্কোয়ার করে এই পুরো এই যে কলামটা আছে এই কলামের সামেশান করতে হবে, এবং সামেশান করে এই ভ্যালুটা আমার লাগবে, মানে এই ভ্যালুটার জন্যেই, এই সামেশানের এই ভ্যালুটার জন্যই আমার এই আগের এতগুলো ক্যালকুলেশন করা। এবার এটা পেয়ে গেলাম। তারপরে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে ফেলে আমাকে এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে বার করতে হবে, এবং করলে আমার যেরকম দেখাচ্ছে দেখো যে 7.38 আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এসছে কার না, এই ম্যানুফ্যাকচারিং এই পার্টটাতে, ম্যানুফ্যাকচারিং ওয়ার্কারেতে। তো সেটাই আমি এখানেতে আমার যে টেবিলটা রয়েছে সেখানেতে বসিয়ে দিয়েছি, এবং দেখো এরকমভাবেই প্রত্যেকটা এই 9টা যে সেক্টর আছে 9টা সেক্টরেতে এটা বসাতে হবে। যেহেতু মাইনিংটা নেই এখানেতে সেই জন্য এখানে মাইনিংটা না বসালেও চলবে, কিন্তু যেখানে থাকবে সেখানেতে কিন্তু এটাকেও বসাতে হবে। তো এইটা করে আমার এই টেবিলটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে এই গ্রেড টেবিলটা বানানো, যেটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার। তো এখানেতে আমার ডেটার অনুযায়ী আমাকে কতগুলো মানে যে ভ্যালুগুলো আমি পেয়েছি সেই অনুযায়ী আমাকে ফার্স্টেতে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রেড দিতে হবে। এখানেতে আমি 4টে গ্রেড দেয়া হয়েছে। তো কোনো ক্ষেত্রে এখানেতে 3টে 4টে বা তার বেশিও যদি প্রয়োজন হয়, যদি ডেটা অনেক হিউজ হয়, অনেক বড় হয়, তাহলে সেক্ষেত্রে আরও কয়েকটি গ্রেড নেওয়া যেতে পারে। তো এখানেতে 4টে গ্রেডেই হয়ে গেছে, তো 4টে গ্রেড এখানটাতে। এবার দেখো রেঞ্জ, এই রেঞ্জটা ঠিক করা হয়েছে। দেখো এখানটাও খুব ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো যে রেঞ্জটা, যে শ্রেণীটা করতে হয়েছে, অর্থাৎ এইখানের যে ব্যাপারটা আমি বলছিলাম একটু আগে যেটা ছিল, এই যে গড় ও প্রমাণ বিচ্যুতির মান অনুসারে শ্রেণী নির্ধারণ ছক মানে গ্রেড টেবিল তৈরি করে শ্রেণী অনুসারে প্রতিটি কর্মধারার গড় ও প্রমাণ বিচ্যুতির মান বসিয়ে প্রতিটি কর্মধারার জন্য শ্রেণী নির্বাচন করতে হবে। অর্থাৎ এই যে শ্রেণীটা নির্বাচন করা এটাই হচ্ছে কাজ। তো এটা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরাও খুব সহজে এটা পেরে যাবে। তো দেখো এটা ফিক্সড থাকে, এটা চেঞ্জ হয় না খুব একটা। এখানে দেখো মিন মানে এক্স বার, এখানে তো এক্স বারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তোমরা একটু বুঝে নিও যেখানটাতে। তো এখানে মিন মানে এক্স বার টু, এখানেতে মিন প্লাস 1 SD, এইটা হচ্ছে প্রথম শ্রেণী, প্রথম গ্রেড এটা। তারপরে দ্বিতীয়টা হচ্ছে এইটা থেকে শুরু, অর্থাৎ মিন প্লাস 1 SD টু মিন প্লাস 2 SD। তারপরেরটাতে দেখো এটা শেষ হচ্ছে, এটা দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ মিন প্লাস 2 SD টু মিন প্লাস 3 SD। তারপরেতে দেখো 4 নাম্বার যেটা রয়েছে, অর্থাৎ এইটা দিয়ে এবার মিন প্লাস 2 SD অ্যান্ড অ্যাবভ। তো এইরকমভাবে আমি শ্রেণীগুলো আমি করে নিলাম। করে নেওয়ার এবারেতে আমার যে ইন্ডিভিজুয়াল যে সেক্টরগুলোতে যে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালুগুলো পেয়েছিলাম সেই ভ্যালু অনুযায়ী এই শ্রেণীতে এই মানগুলোকে ইনপুট করতে হবে, লিখতে হবে। এবার দেখো কিভাবে করবে, এখানে একটা এক্সাম্পলস দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। দেখো যে এই ফর এক্সাম্পলস দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর, এই ম্যানুফ্যাকচারিং সেক্টরটা আমি ধরছি এইখানটাতে। তো ম্যানুফ্যাকচারিং সেক্টরেতে আমার মিন বেরিয়েছিল 18.86 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেরিয়েছিল 7.37, এইটা ঠিক আছে। তো এবারেতে এইখানেতে আমি করব কিভাবে, দেখো এইখানটাতে প্রথম যে সেক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে মিন, এই যে মিন টু মিন প্লাস 1 SD। তো মিন আমার বেরিয়েছে হচ্ছে এই যে এইটা 18.86, তো এটা মিন। এবার মিন থেকে এইটাকে এবার করতে হবে, তো 1 SD মানে 1 ইন্টু SD, ঠিক আছে। এই যে দেখো এখানেতে মিন প্লাস 1 ইন্টু SD, তো SD আমার বেরিয়েছে যেটা হচ্ছে 7.37, এটা আমার SD বেরিয়েছে। তো এবারে এর সঙ্গে যদি আমি 1 ইন্টু করি তাহলে ভ্যালুটা আমার একই থাকছে, তাহলে এই 7.37
তাহলে প্লাস দিয়ে দেবো আমি এই মিনের সঙ্গে, অর্থাৎ 18.86 সঙ্গে প্লাস দেবো, দিলে আমি এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এই শ্রেণীটার আমার এটা হলো। তাহলে পরেরটা যখন করব তখন যেহেতু এটার সঙ্গে আর এটার সঙ্গে দুটোই মিল আছে, তাই জন্য এই ভ্যালুটার এই ভ্যালুটা একই থাকবে, হয়ে গেল। কিন্তু আমার এইটার বার করতে হবে সেম ওই একই মেথডেতে, মিন প্লাস 2SD। তাহলে প্রথমে আমি 2 ইন্টু এসডিটাকে গুণ করে দেবো। দেখো এইখানটা যেটা করা হয়েছে, এই যে এই জায়গাটাতে যে 2 মানে এইখানটাতে হচ্ছে 2 ইন্টু এসডি আমার কত বেরিয়েছিল, এই যে 7.37 আমার এসডি রয়েছে, তাহলে এর সঙ্গে এটাকে ইন্টু করব। ইন্টু করার পরেতে আমার যেটা হলো ইন্টু হয়ে গেল, হয়ে গিয়ে মিনের সঙ্গে এটাকে প্লাস করে দেবো। প্লাস করে দিলে আমার এই ভ্যালুটা চলে আসবে। এবারে এই যে এটা এই ভ্যালুটা চলে আসলো, এই 33.662। আচ্ছা, এখানেতে 33.60 আছে, তো এটা একটু মানে ভুল আছে, এটা 62 হবে। আমরা একটু কারেকশান করে নিই ওই জায়গাটাতে, ঠিক আছে। তারপরে দেখা গেলাম লাস্ট যেটা রয়েছে এই যে মিন প্লাস 3 ইন্টু এসডি, তো এইটা কারণ এটা আর এটা তো একই ভ্যালু, তাই এটা তো একই সঙ্গে বসিয়ে দিলাম। দেওয়ার পরেতে দেখো এখানেতে মিন প্লাস 3SD, তাহলে এখানে 3 ইন্টু এসডি, তো এসডি ম্যানুফ্যাকচারিংয়ের এসডি আমার বেরিয়েছে কত না 7.37। তাহলে 7.37 ইন্টু 3 যে ভ্যালুটা হলো তার সঙ্গে আমাকে এই মিন অর্থাৎ 18.86 প্লাস করতে হবে, করলে এটা আসবে হচ্ছে 41। তো এখানেতে 40.97 আছে, তো এটা এই ভ্যালুটা হবে এই যে 41.00। আর এটা তো রয়েছে, এটা আর এটা যেহেতু এক, এটা বসিয়ে আর অ্যাবভ করে দেবো। তো এরকমভাবে এই স্কেল মানে এই যে রেঞ্জগুলো রয়েছে এই ক্লাসগুলো, এইগুলোতে যে যে ভ্যালুগুলো বসবে ইন্ডিভিজুয়ালি, এই প্রত্যেকটা সেক্টরে যে ইন্ডিভিজুয়াল যে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বসেছে সেইটা অনুযায়ী এই গ্রেড টেবিলটাকে পরপর বানিয়ে নিতে হবে। এবার গ্রেড টেবিলটা বানানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরেতে আমার যে কাজটা করতে হবে, অর্থাৎ লাস্ট যে কাজটা যেটা করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি কর্মধারার অন্তর্গত শ্রেণীগুলির মধ্যে প্রতিটি শহরের ওই নির্দিষ্ট কর্মধারার কর্মী সংখ্যার শতাংশ কোন শ্রেণীতে রয়েছে তা নির্ধারণ করে স্বতন্ত্র কার্যকারিতা বা ডিস্টিংটিভ ফাংশন নির্ধারণ করতে হবে। অর্থাৎ এবারেতে আমার গ্রেড টেবিলটা বানানো হয়ে গেল, এই গ্রেড টেবিলটা আমি বানিয়ে ফেললাম। এবারেতে আমাকে প্রত্যেকটা এই শ্রেণী মানে প্রত্যেকটা যে সেক্টর রয়েছে এই সেক্টরে এই ভ্যালুগুলো যেগুলো রয়েছে সেই ভ্যালুগুলো দিয়ে দেখতে হবে যে কোন সিটির কোন সেক্টরটা এই কোন গ্রেডের মধ্যে পড়ছে, এবং সেটা করার পরেতে আমাকে এই টেবিলটাকে বানাতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে টেবিল ফর আইডেন্টিফাইং ফাংশনাল ডিস্টিংটিভনেস অ্যান্ড ডাইভার্সিফিকেশান, তো এইটা হচ্ছে ফাইনাল যে টেবিলটা আছে সেইটা। তো এখানে একটা সিটির উদাহরণ দিয়ে আমি বলে দিচ্ছি, দেখো যে নিউ দিল্লি। তো এই নিউ দিল্লির এই ম্যানুফ্যাকচারিং সেক্টরটা পড়েছে হচ্ছে গ্রেড 1, মানে ডিস্টিংটিভ ভ্যালু হচ্ছে গ্রেড 1-এ পড়েছে। আচ্ছা, আর যেটা আছে যেটা দিয়ে আর দিয়ে যেটা ডিনোট করা হচ্ছে সেটা 2-তে পড়েছে, গ্রেড 2-তে। আর ডাব্লিউ যেটা আছে সেটা হচ্ছে গ্রেড 1-এতে পড়েছে। অর্থাৎ এই যে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সেই শ্রেণীর সংখ্যাটাকে বলছে। তো ম্যানুফ্যাকচারিং এই সেক্টরটা দিয়ে বোঝার চেষ্টা করি। তো দেখো ম্যানুফ্যাকচারিং যেটা রয়েছে তার পার্সেন্টেজ কত আছে। নিউ দিল্লিতে ম্যানুফ্যাকচারিংয়ের পার্সেন্টেজ আছে 20% ওয়ার্কার্স ম্যানুফ্যাকচারিংয়েতে আছে। তাহলে এই যে 20% ম্যানুফ্যাকচারিংয়েতে আছে, আমাকে দেখতে হবে যে এই যে ম্যানুফ্যাকচারিংয়েতে এই যে নিউ দিল্লি এই শ্রেণীর কোনটাতে পড়ছে। তো 20% যেহেতু প্রথমটাতেই পড়ে যাবে, এই 18.86 থেকে এই 26.24 এর মধ্যেই 20% পড়ে যাচ্ছে। সেই জন্য নিউ দিল্লির ম্যানুফ্যাকচারিং সেক্টরের ডিস্টিংটিভনেসের ভ্যালু হবে গ্রেড 1-এতে, এই যে এই গ্রেডটা 1 হবে। তো সেই জন্য দেখো এখানেতে এই নিউ দিল্লিতে এই ডিস্টিংটিভ ফাংশনাল ডিস্টিংটিভতে এই এমএফ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে হচ্ছে 1-এতে, এটা 1 মানে এটা দিয়ে। এবার দেখো এই যে আর এটা দিয়ে আমাদের কি ডিনোট করা হচ্ছিল, আর পড়েছে 2-তে, মানে ডিস্টিংটিভে গ্রেড টেবিলেতে 2-তে পড়েছে। তো আমরা দেখে নিই আর এর পার্সেন্টেজ কত আছে। আর এর পার্সেন্টেজ আর মানে হচ্ছে, দেখো আমি বলেই দিই, একটু আগের দিকে যাই। আর মানে হচ্ছে এই যে রিটেল ট্রেড টাউন, এটা আর দিয়ে বোঝানো হচ্ছে। তো এবারেতে দেখো এই আর এর যে পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে 25%। তো 25% তাহলে আমার কিসে পড়ছে, দেখো 25% আমার গ্রেড 1-এতে এই যে এই আর এইটা রয়েছে এই আর। এবার দেখো এই আরে দেখতে হবে,
মানে রিটেল ট্রেডের এই পার্টটাতে। এবার আরেতে এবারেতে 25% দেখো ফার্স্ট গ্রেডেতে পড়ছে না, কারণ এখানেতে ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা 23.55%। এটা পড়ছে না, তাহলে গ্রেড 2তে গিয়ে পড়বে, কারণ 23.55 থেকে 31-এর মধ্যে আমার 25% পড়ছে। তো সেই জন্যে নিউ দিল্লির এই রিটেল ট্রেড টাউন হবে হচ্ছে গ্রেড 2, অর্থাৎ এইটা। তারপরে দেখো এই যে ডব্লু দিয়ে যেটা বোঝানো হচ্ছে, দেখো আমরা একটু দেখে নিই যে ডব্লু দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই যে পাইকারি বাণিজ্য শহর বা হোলসেল ট্রেড টাউন। তো এবারেতে হোলসেল ট্রেড টাউনটা আমরা দেখে নিই। দেখো এগুলো যে সবগুলোতে যে পড়বে এমন কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে। যেগুলো যেগুলো পড়বে, যে সিটি যে পার্টগুলো ওই গ্রেড টেবিলের মধ্যে পড়বে সেগুলোই কিন্তু লিখতে হবে, আর 9টা যে পড়বে তা কিন্তু নয়। তো দেখো এখানেতে এই যে হোলসেল যে সেক্টর যেটা রয়েছে এখানেতে 3% ওয়ার্কার কাজ করছে। তো এবার দেখতে হবে হোলসেলের এই ডিস্টিংটিভ এই গ্রেড ভ্যালুতে কত আছে। তো এই হচ্ছে হোলসেলের এইটা, ঠিক আছে, পরপর দেখে যেতে হবে। তো হোলসেলেতে দেখো এখানেতে যেটা রয়েছে এখানে 3% ছিল, তাহলে 2.86 থেকে 4.32-র মধ্যে 3% পড়ছে, তাহলে হোলসেলগুলো পড়ছে। এবার বাকি যেগুলো রয়েছে নিউ দিল্লিতে, বাকি যে কাজগুলো যেগুলো রয়েছে সেই কাজগুলো যদি এই গ্রেড টেবিলের কোনো ভ্যালুর মধ্যে যদি না আসে তাহলে সেগুলো কিন্তু থাকবে না, অর্থাৎ এই জায়গাটাতে। এখানে দেখো 9 রকম কাজের মধ্যে মাত্র 3 রকম কাজই কিন্তু এখানেতে দেখানো হচ্ছে। তার কারণটা হচ্ছে এই 3 রকম কাজই এই ভ্যালুর মধ্যে মানে ভ্যালুগুলোর মধ্যে পড়েছে, অর্থাৎ নিউ দিল্লির ক্ষেত্রে এই 3 রকম কাজই হচ্ছে তোমার হচ্ছে ডিস্টিংটিভনেস ক্রিয়েট করছে, ঠিক আছে। বাকি যে টাউনগুলো যেগুলো রয়েছে মুম্বাই কলকাতা সেগুলোর ক্ষেত্রেও তাই, 9 রকম যে থাকবে তা কিন্তু নয়, 9টাই কিন্তু হবে না কোনো সময়তে। যদি হয় তখন দেখা যাবে সেটা ডাইভার্সিফিকেশনের মধ্যে চলে যাচ্ছে, যে সব রকম কাজই এর মধ্যে রয়েছে বা কোনোটাও নেই, এমনও হতে পারে। তো সেটা দেখো এখানেতে তলাতে লিখেও দিয়েছি যে শহরের কার্যকরী স্বাতন্ত্র্য মানে ফাংশনাল ডিস্টিংটিভনেস নির্ধারণের ছকের মধ্যে সকল কর্মধারার কার্যকারিতা অন্তর্ভুক্ত হয়। মানে ধরো এখানেতে 9টাই রয়েছে, তাহলে কিন্তু কোনোটাই ডিস্টিংটিভনেস ক্রিয়েট করছে না, সেক্ষেত্রে এটা ডাইভার্সিফিকেশন হয়ে যাবে, মানে ডাইভার্সিফাইড ফাংশন হয়ে যাবে। আবার যদি এরকমও হয় যে একটিও না হয়, মানে যদি অন্তর্ভুক্ত সবগুলোই অন্তর্ভুক্ত থাকে কিংবা কোনোটাই নেই, তাহলে কিন্তু ফাংশনাল ডিস্টিংটিভনেস অংশে ডাইভার্সিফাইড কথাটা লিখতে হবে, অর্থাৎ ডাইভার্সিফাইড অর্থে ওই শহরের কার্যকারিতা বৈচিত্র্যপূর্ণ, ঠিক আছে। তো এইরকমভাবে এই ডিস্টিংটিভ এবং ডাইভার্সিফিকেশান বা ডাইভার্সিফাইড এইটাকে নির্ণয় করা হয়ে থাকে। আর যেটা বললাম যে এটা নির্ণয় করার পরেতে একটা পাই গ্রাফ এঁকে সেটাকে দেখিয়ে দিতে হয়, গ্রাফিক্যালি দেখিয়ে দিতে হয়। এটা ক্যালকুলেশনের পার্টটা আমি বলে দিলাম, ঠিক ক্যালকুলেশন এরকমভাবেই করেই করতে হয়। এবং এরপরেতে আর একটা ক্যালকুলেশন থাকে যেটা হচ্ছে এই পাই গ্রাফের ক্যালকুলেশন, যেটা করে এটাকে গ্রাফিক্যালি দেখানো হয়। আর সব শেষেতে আজকে আলোচনার শেষেতে এই যে নেলসনের যে কার্যকরী যে শ্রেণীবিভাগ এর প্রাসঙ্গিকতাটা কি আছে সেটা একটু জানবো আমরা। প্রথমে আসি সুবিধাতে। তো এটি সম্পূর্ণ শহরের কার্যাবলী ভিত্তিক তথ্য প্রদান করে, অর্থাৎ একটা শহরেতে মানে এই ক্লাসিফিকেশনটার মাধ্যমেতে একটা শহরেতে কি কাজ করা হয় এবং কোন কাজটা বেশি করা হয়, কোনটা কম, এবং তার মধ্যে কি স্বাতন্ত্রতা রয়েছে, বৈচিত্র্য রয়েছে ইত্যাদি যে তথ্য আছে কার্যাবলী ভিত্তিক সেটা সম্পূর্ণ জানতে পারা যায়। তারপরে বিভিন্ন মাত্রায় শহরের কার্যাবলীর মধ্যে যে বিশেষীকরণ আছে সেই বিশেষীকরণকে চিহ্নিত করতে পারা যায়। তারপরে যারা শহরের জন্য পরিকল্পনা করে, নীতি নির্ধারক যারা, সেই পরিকল্পনা এবং সর্বোপরি শহরের উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হয় সেগুলো নিতে সহায়তা করে। তবে হ্যাঁ, এর কিছু অসুবিধাও আছে যেগুলো সমালোচিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীকে অন্তর্ভুক্ত করে না। নেলসনের এই যে শ্রেণীবিভাগের মধ্যে প্রাথমিক স্তরের যে অর্থনৈতিক কাজকর্ম যেরকম কৃষিকাজ, পশুপালন ইত্যাদির মতন যে কাজগুলো বা সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত নেই, এটা একটা এর ক্লাসিফিকেশনের অসুবিধা। তো তারপরেতে শিল্পভিত্তিক 9টি কার্যকারিতা ব্যতীত অন্যান্য কার্যকারিতা এলাকা এই পদ্ধতিতে প্রযোজ্য নয়। অর্থাৎ কি হয় না, নেলসন যে 9টি কার্যকারিতাকেই নির্ধারণ করে দিয়েছে, সেই 9টি কার্যকারিতা ছাড়া একটি শহরে আরও অন্যান্য কাজ থাকতে পারে, সেটা কিন্তু এই শ্রেণীবিভাগের মধ্যে আসে না। এটা একটা এর
অসুবিধা। তারপরে ধর্মীয় শহর বা নোটিফাইড শহর বা সেনানিবাস শহর ইত্যাদি নির্ধারণের কোনো উল্লেখ কিন্তু এর মধ্যে নেই। কিন্তু সব দিক বিচার করলেও দেখা যায় যে এটা যথেষ্ট প্রাসঙ্গিক রয়েছে, মানে বিশেষ করে শহরের যে কার্যকারিতার উপরে ভিত্তি করে যে শ্রেণীবিভাগ করা হয় সেটার ক্ষেত্রে এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং এটা এখনও পর্যন্ত এই মেথডটাকে অ্যাপ্লাই করা হয়। বর্তমানে এর কিছু কিছু জায়গা মডিফিকেশান করে এরকম প্রাথমিক স্তরের বিভিন্ন কার্যবলীকে এর মধ্যে এনে এটাকে নির্ণয় করা হয়ে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে তোমাদের এই নেলসনের যে ডমিনেন্ট এবং ডিস্টিংটিভ ফাংশনের যে বিষয়টি সেটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা তোমাদেরকে আমি দিতে পেরেছি। তো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।